আসসালামু আলাইকুম সবাইকে। দর্শক, স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি কথা নাহিয়ান। আমরা এই অনুষ্ঠানে মূলত সমসাময়িক, রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনার জন্য আমাদের দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক বিশেষ সহকারী এবং সাবেক ছাত্রনেতা এম এ জলিল, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর তৈয়বুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজ বিএনপির পক্ষ থেকে যেই শোক ঘোষণা করা হয়েছিল 7 দিনের, সেটির আজকে শেষ দিন এবং আমরা দেখছি প্রতিনিয়ত এখনও সাধারণ মানুষ কিন্তু যেটাকে একসময় আমরা শহীদ জিয়ার মাজার বলতাম, এখন সেখানে শায়িত আছেন তার স্ত্রীও বেগম খালেদা জিয়া। এবং প্রতিনিয়তই দেখতে পাচ্ছি মানুষজন আসছেন, তাদের কবর জিয়ারত করে যাচ্ছেন, মাজার জিয়ারত করে যাচ্ছেন। যদি এই বিষয়ে আপনারা না, এটা তো একটা রাজনৈতিক ইতিহাসে একটা অধ্যায়ের সমাপ্তি ঘটলো আর কি, ওনার বিদায়ের মধ্য দিয়ে। এবং সমাপ্তিটা এরকমই বলবো যে সমগ্র জাতি দলমত নির্বিশেষে ওনার এই বিদায় ক্ষণে শোকে মুহ্যমান এবং স্থবির হয়ে গেছিল। এবং ওনার জানাজার যদি ইয়েটা দেখেন, স্মরণকালে এত বড় জানাজা পৃথিবীর কোথাও হয়েছে বলে আমার জানা নাই। এবং এই জানাজার অংশগ্রহণটা যদি দেখেন তাহলে মানে একেবারে সার্বজনীন মনে হয় যে গোটা বাংলাদেশটা এক জায়গায় এসে দাঁড়াইছে। আমাদের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক আছে, অন্যান্য অনেক কিছু আছে, মতপার্থক্য আছে, কিন্তু উনার ক্ষেত্রে সমগ্র বাংলাদেশ একমত। অর্থাৎ একজন জাতীয় অভিভাবকের বিদায় ক্ষণ হিসাবেই ক্ষণটি ইতিহাসে চিত্রিত থাকবে, চিহ্নিত থাকবে। আর এটা উনি অর্জন করেছেন, বেগম খালেদা জিয়া এটা অর্জন করেছেন। এবং এটাও সত্য যে শুধু বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে উনি যে জাজ্বল্যমান ভূমিকা রেখেছেন তাই নয়, বাংলাদেশের ভবিষ্যতেও গণতান্ত্রিক সংগ্রাম অথবা গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কোনো সংগ্রামে নামতে যদি প্রয়োজন হয়, সেখানে তো বেগম খালেদা জিয়ার নামটি অনুপ্রেরণা হিসাবেই থাকবে। আমি বলবো যে পৃথিবীর দেশে দেশে গণতান্ত্রিক আমি মানুষ যেখানেই গণতন্ত্রের সংগ্রাম করবে, বেগম খালেদা জিয়ার নামটি সেখানেই প্রেরণা হিসাবে কাজ করবে। এবং এটা উনি ওনার জীবদ্দশায় জীবন দিয়ে প্রমাণ করে গেছেন যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে, মানে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে উনি ছিলেন আপসহীন এবং হিমালয়ের মতো অটল, অবিচল। এত নির্যাতন উনি ভোগ করেছেন, আমার জানা নেই যে রাজনীতিতে উনি পদার্পণ করার পর থেকেই ওনাকে কিন্তু সংগ্রাম করতে হয়েছে। রাজপথ থেকেই উনি রাজপথের নেত্রী হয়েছেন। একজন গৃহবধূ থেকে উনি কিন্তু রাজপথের নেত্রী হয়েছেন। আমরা তখন ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয় অথবা ছাত্র আন্দোলনের কর্মী, যখন উনি রাজনীতিতে পদার্পণ করলেন 80-র দশকে, বিস্ময়করভাবে আমরা লক্ষ্য করলাম যে উনি এত দৃঢ়তার পরিচয় দিলেন এরশাদ বিরোধী আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে, যে আমরা তখনকার ছাত্র সমাজ বা ছাত্র সমাজকে যারা প্রতিনিধিত্ব করতাম বিভিন্ন দলমতের, আমরা সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। উনি কর্মসূচি দিয়ে রাজপথে থাকতেন, টিয়ার গ্যাসের মুখোমুখি দাঁড়িয়েছেন, গুলির মুখোমুখি দাঁড়িয়েছেন, গ্রেপ্তার হয়েছেন। প্রলোভন, হুমকি এগুলো তো প্রতিনিয়ত ছিলই। সব কিছুকে উনি উপেক্ষা করে উনি গণতন্ত্রের সংগ্রামে ছিলেন আপসহীন,
স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিল আপসহীন। একটি উদাহরণ আমি গতকালকেও একটা টেলিভিশন দিয়েছিলাম, যে এই ইতিহাসটা নতুন প্রজন্মের জানা দরকার, যে সেদিন শুধু এরশাদ বিরোধী আন্দোলনে এরশাদ তো চেষ্টা করেছিলই যে এই আন্দোলনকে দমন করার, আন্দোলনকে বিভক্ত করার, আন্দোলন যাতে আগাতে না পারে রাশ টেনে ধরার। পাশাপাশি কিন্তু সেই আন্দোলনের তখন বড় স্টেক হোল্ডার ছিল আরও দুইটা জোট, একটা শেখ হাসিনার নেতৃত্বে 15 দলীয় জোট, আর জামাতে ইসলামীও তখন ইয়েতে ছিল, মাঠে ছিল। তো 86 যখন আন্দোলন খুবই বেগবান হলো, এরশাদের পতন যখন নিশ্চিতের পথে, তখন 86 সালে আপনার নির্বাচনের ঘোষণা দিল এরশাদ, আন্দোলনটাকে ডাইভার্ট করার জন্য, দৃষ্টিটা অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য। সমস্ত লিয়াজো কমিটি তখন ছিল, একটা যুগপৎভাবে আন্দোলন চলছিল। তো সমস্ত রাজনৈতিক দলগুলা সিদ্ধান্ত দিল যে এরশাদের অধীনে আমরা কেউ নির্বাচনে যাব না। কিন্তু সেদিন বিস্ময়করভাবে দেখা গেল যে শেখ হাসিনার উদাহরণেই আমি দিই, শেখ হাসিনা আপনার বলেছিল 17ই জানুয়ারি, তার 86 সালের 17ই জানুয়ারি তার পিতা শেখ মুজিবুর রহমানের জন্মদিনের অনুষ্ঠানে যে এই নির্বাচনে যারা যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। উনি 19শে মার্চ চট্টগ্রামের লালদিঘি ময়দানে এক জনসভায় একই কথা বললেন যে জাতীয় বেঈমান হবে এই নির্বাচনে যারা যাবে। 21শে মার্চ এসে কিন্তু উনি নির্বাচনের ঘোষণা দিলেন। জামাতে ইসলামীও ওই এরশাদের সেই নির্বাচনে চলে গেল। এই ইতিহাসটুকু জানা দরকার এই কারণেই যে এখান থেকে বোঝা যাবে যে বেগম খালেদা জিয়া মানে কত বড় আপসহীন ছিলেন এবং যেটা বলতেন উনি করতেন। সেই সময় সেই প্রেক্ষিতে যখন আওয়ামী লীগ এবং জামাত নির্বাচনে গেল, বিএনপি একটা দল হিসাবে সিদ্ধান্ত নেওয়া তখন কিন্তু খুব কঠিন যে বিএনপি কি করবে। কিন্তু বেগম জিয়ার প্রতিশ্রুতি ছিল যে শহীদের রক্ত সাথে বেইমানি করে আর যাই হোক এরশাদের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না। উনি সিদ্ধান্ত নিলেন যে এই ছাত্র সমাজকে নিয়ে এবং আন্দোলনে যারা থাকবে, আন্দোলনের ধারাকে আমি অব্যাহত রাখবো, আমরা এই নির্বাচনে যাব না। এই কঠিন সিদ্ধান্তটা উনি নিয়েছিলেন এবং এই আন্দোলনের গতিপথ অন্যদিকে নেওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে তিনি রুখে দিয়েছিলেন। সেখান থেকেই কিন্তু তিনি আপসহীন নেত্রী হিসাবে জাতির কাছে আবির্ভূত হলেন। এই তারপরের ইতিহাসগুলো সবাই জানে, জাতি জানে যে ওনাকে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে। জনাব জলিল, আমরা জনাব তৈয়বের কাছে একটু জানতে চাবো, এই যে একটু আমি এখানে শেষ করি যে এই একটা ছোট্ট কথা বলে আমি সময় নেব না, যে দেখেন ওনার সামনে কিন্তু দুইটা পথ ছিল। একটা ছিল যে সরকারের শর্তে রাজি হয়ে একটা বিলাসবহুল জীবন কাটানো দেশের বাইরে। উনি অবিচল থেকেছেন, কোনোভাবেই ওনাকে নোয়াতে পারেনি। উনি জেল খেটেছেন এবং নির্জন কারাবাস ভোগ করেছেন উনি, যে জেলে কোনো বন্দী ছিল না, একটা পরিত্যক্ত জেলের মধ্যে ওনাকে রাখা হয়েছিল। ওনাকে বিনা চিকিৎসায় মেরে ফেলা হয়েছে, বলবো বিনা চিকিৎসায় মেরে ফেলা হয়েছে। যদি হয়তো একটু আগে সেই সময় উনি বিদেশে চিকিৎসার সুযোগটা পেতেন বা আমরা করাতে পারতাম, তাহলে হয়তো বা এত তাড়াতাড়ি ওনাকে আমরা হারাতাম না, এই জাতি হারাত। এই সমস্ত মোকাবেলা করেই কিন্তু বেগম খালেদা জিয়া স্বীয় মহিমান্বিত জাতীয় ঐক্যের প্রতীক এবং এই জাতি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যতদিন অবিচল থাকবে, গণতন্ত্র রক্ষায় যতদিন অবিচল থাকবে, বেগম খালেদা জিয়া প্রেরণা হিসেবে কাজ করবে, অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। জনাব তৈয়ব, যেমনটি জলিল সাহেব বলছিলেন যে আপসহীন নেত্রী, অবিচল নেত্রী, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? আমরা তো সেই 87 সাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার সুযোগ পেয়েছি, তারপরে এখানে শিক্ষকও হয়েছি। তো আমরা বেগম জিয়াকে আপসহীন তো উনি ছিলেন, সবসময় ছিলেন, এবং উনি
আপোষহীন ছিলেন এই অর্থে যে উনি কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। এবং বিশেষ করে আমরা যেটা অলরেডি মিস্টার জলিল বললেন যে ৮৬ সালের ইলেকশনে যখন আরও অন্য দল যখন তাদের যে প্রতিজ্ঞা সেটা ভেঙে যখন ওই ইলেকশনে অংশগ্রহণ করলেন, তখন কিন্তু বেগম খালেদা জিয়া ওই ইলেকশনে যাননি, তার দল ওই ইলেকশনে যায়নি। আর আমরা দেখেছি যে বিভিন্ন সময়, বিশেষ করে গত ১৭ বছর যে সময়টা আমরা পার করেছি, এই সময়ে বেগম জিয়ার আপোষহীন থেকেছেন এবং ওনাকে তো অনেকবার প্রস্তাব দেওয়া হয়েছে যে উনি দেশের বাইরে চলে যাবেন, এবং ওই প্রস্তাব যদি উনি মেনে নিতেন হয়তো ভালো জীবন পেতেন, কিন্তু উনি কিন্তু সেগুলো গ্রহণ করেননি। 111-এর সময় থেকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো সেই হিসাবে উনি তো আপোষহীন। এটা তো শুধু একটা মাত্র বৈশিষ্ট্যে বেগম জিয়াকে ধারণ করা যাবে না। আমরা মনে করি যে উনি ওনার যে রাজনৈতিক জীবন যখন শুরু করলেন, এবং বিশেষ করে অনেকে যখন বলেন যে বেগম জিয়া গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক হয়েছেন, আসলে কি আমি জানি না, এটা বোধহয় ওনাকে ঠিক ওনার যা প্রাপ্য সেটা ঠিক ওই কথাটা বলে দেয়া হয় না। আমি মনে করি যে উনি ৭১ সাল থেকেই তো আছেন এখানে, এবং যখন শহীদ জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন, তিনি সম্মুখ যুদ্ধ করেছেন, তখন তো ওনাকে বন্দি করা হয়েছে। এবং এই যে পুরো সময়টা, এই মুক্তিযুদ্ধ চলাকালীন যে পুরো সময়টা, সেই সময়টাও তো উনি অলরেডি তো বন্দি জীবন যাপন করেছেন। উনি তো শুধুমাত্র গৃহবধূ বললে তো এটা নিয়ে ওনাকে খাটো করা হবে আমি মনে করি। বরং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ যে ওটাও তো এক ধরনের অংশগ্রহণ, উনি তো এটার কারণে সাফারও করেছেন। এবং ওনার যে বেড়ে ওঠা, যেটা ওনার যে বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে ওনার যে সময়, সেটা তো অনেক উনি দেখেছেন কাছ থেকে যে জিয়াউর রহমান সাহেব দেশকে কত ভালোবেসেছেন, দেশকে কিভাবে সামনে নিয়ে গেছেন। ফলে ওনার যে যাত্রা সেটা তো ৭১ সাল থেকেই তো রাজনীতির মধ্যেই আছেন উনি। হয়তো জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পরে উনি প্রত্যক্ষভাবে এসেছেন রাজনীতিতে এবং দলের হাল ধরেছেন, এবং ওনার যে অভিজ্ঞতা, ওনার যে সততা, ওনার যে রাজনৈতিক প্রজ্ঞা, সেটা ব্যবহার করে একটা দলকে যেভাবে সামনে নিয়ে গেছেন, সেটা তো মানে এরকম নেতৃত্ব পাওয়া তো কষ্টকর। এবং আমরা একটা জিনিস দেখবো যে উনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, একটা মানে অন্যতম সেরা বড় দলের উনি নেত্রী ছিলেন, কিন্তু এই সব ছাড়িয়ে উনি কিন্তু আলটিমেটলি রাষ্ট্রনায়ক হয়ে উঠেছেন আমরা দেখেছি। এবং ওনার বিশেষ করে ওনার জানাজায়, যেটা অলরেডি জলিল ভাই বললেন, যে পরিমাণ মানুষ হয়েছে, এটা তো এই সমসাময়িক সময়ে আমরা এত বড় জমায়েত দেখিনি, যে একটা মানুষের শেষ যাত্রা, তার ফিউনারালে এত মানুষ জমায়েত হয়েছে। এবং আমি নিজেও ওখানে ওনার যে জানাজায় সেখানে অংশগ্রহণ করেছি, এবং কাছ থেকে দেখার জন্য বাসা থেকে হেঁটে গিয়েছি মানুষের সাথে, যে মানুষ কিভাবে ওনাকে ফিল করছেন, কিভাবে ওনার সম্পর্কে কথা বলছেন। এবং ফেরতে এসেছি মানুষের সাথে, তো মনে হয়েছে যে বাসা থেকে যে যাচ্ছি কোনো কষ্ট হচ্ছে না। মানুষের এই যে জনতার ঢল, সেই ঢলের সাথে একটা ঢেউয়ের মতো চলে যাচ্ছে। মানিক মিয়া এভিনিউতে গিয়েছে, সেখানে মানুষের যে ওনাকে শ্রদ্ধা জানানোর যে প্রক্রিয়া, যে ভাষা, যে জেস্চার, সেটা আসলে আনপ্রেসিডেন্টেড। এটা কোনো আনুষ্ঠানিকতা না, এটা এটা একেবারে মানুষের অন্তর্নিহিত ভিতর থেকে এসেছে, স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে ওনাকে শ্রদ্ধা করার একটা উপলক্ষ আমরা ওখানে দেখেছি। এবং এর সাথে আমরা আরও দেখেছি যে পুরো শহর থেকে মানুষ নিজের পায়ে হেঁটেছে, ওখানে গাড়ি ঘোড়াও নিয়ে আসেনি, তার কারণ গাড়ি ঘোড়া চলার মতো অবস্থা নেই, চারিদিকে শুধু মানুষ আর মানুষ। এবং তারা যে যেখানে আছে ওখান থেকেই জানাজার নামাজে শরিক হয়েছেন। সারা দেশে গায়েবানা জানাজা হয়েছে, এই যে জানাজা এটাকে নামাজ পড়েছে। সো এই যে স্বতঃস্ফূর্ততা, এই যে মানুষকে সম্মান জানানোর যে প্রক্রিয়া, এটা উনি যেভাবে পেয়েছেন, এর আগে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ওটা পেতে দেখেছি, এবং এই সমসাময়িক সময় ওনাকে আমরা পেতে দেখলাম। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা শোক অনুষ্ঠান ছিল বেগম খালেদা জিয়াকে ঘিরে। সেখানে আমরা দেখেছি যে আমাদের ছাত্র শিক্ষক
তাকে যেভাবে সম্মান জানিয়েছেন সেটাও ওনার অনেক বড় পাওয়া। এবং শিক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া উনি দেখেছেন যে এই দেশের মানুষকে যদি সামনে নিতে হয় তাহলে আমার শিক্ষা ইনভেস্ট করতে হবে। উনি সেটা করেছেন, স্পেশালি প্রাইমারি শিক্ষা যেটা, এবং মেয়েদের বিনা বেতনে যে স্কলারশিপের মাধ্যমে তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এবং সেটার ফলাফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি প্রত্যেকটা জায়গায় কিন্তু মেয়েরা এগিয়ে আছে, তারা ভালো রেজাল্ট করছে, সংখ্যায়ও এগিয়ে আছে, তারা লেখাপড়া শিখছে, তারা কর্মক্ষেত্রে কাজ করছে। এই যে একটা দেশকে নিয়ে ভাবা যেটা, এবং ওনার দেশের যে গণতান্ত্রিক আন্দোলনে ওনার যে অবদান আমরা সেটা 90-এ দেখেছি। এবং উনি আমরা অলরেডি যে আলোচনা শুনেছি যে উনি আমাদের ঐক্যের প্রতীক হিসাবে এখানে এসেছেন, এবং এই যে ওনার একেবারে যে শেষ যাত্রা যেটা, সেটার মাধ্যমে উনি পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। এখানে যতগুলো অ্যাক্টিভ পলিটিক্যাল পার্টি যারা এখানে ছিল সবাই কিন্তু ওনার জানাজায় গেছেন, প্রথম সারিতে দাঁড়িয়ে ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। ইভেন একসাথে যারা 90-এ আন্দোলন করেছে, 2024-এ আন্দোলন করেছে, তাদের মধ্যে ছোটোখাটো যে হয়তো এক ধরনের মতপার্থক্য ছিল, সেটাও আমরা কিন্তু ওনার জানাজার মাধ্যমে খানিকটা, মোট কথা দল মত বয়স নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষই আসলে সেদিন শরিক হয়েছিলেন এই জানাজায়। বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার পরে যে ওনার দলের নেতৃত্বে তারেক রহমানকে আমরা দেখতে পাচ্ছি, অলরেডি উনি চলে এসেছেন, উনি ভোটার হয়েছেন এবং বগুড়া 6 আসন থেকে ঢাকা 17 আসন থেকে উনি লড়বেন, এবং আগামী 12 জানুয়ারি তিনি বগুড়া যাচ্ছেন। কিছুদিনের মধ্যে ওনাকে চেয়ারম্যানও, আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান, যেটা বিএনপির গঠনতান্ত্রিক পদাধিকার বলে, উনি চেয়ারম্যান হচ্ছেন আসলে। 20 তারিখে উনি সিলেটে যাচ্ছেন হযরত শাহজালাল এর মাজার জিয়ারতের পরে উনি নির্বাচনী প্রচারণায় নামতে যাচ্ছেন। এটা আসলে তার জন্য কি কতটা চ্যালেঞ্জ আপনি মনে করেন? আমি জনাব তৈয়বের কাছেই আগে যাচ্ছি, যে এই যে নির্বাচনটা কাঁধে নেয়া এত বড় একটা দায়িত্ব, এবং জাস্ট উনি দেশে ফিরলেন, ফেরার সাথে সাথে এই জার্নিতে চলে যাওয়া, আপনার কি মনে হয়? এটা জনাব তারেক রহমানের জন্য নতুন কিছু না। তার কারণ উনি এই যে লম্বা সময় দেশের বাইরে ছিলেন, উনি তো প্রতিদিনই মিটিং করেছেন, এবং বেগম জিয়া যেহেতু একটু অসুস্থ ছিলেন, ওইভাবে তো দলের ভিতরে কন্ট্রিবিউট করতে পারেননি একটা সময়, নির্দিষ্ট সময় পর্যন্ত। কিন্তু পুরো দলের পরিচালনার দায়িত্ব তো তারেক রহমানই ছিলেন, শুধুমাত্র উনি দেশে ছিলেন না, উনি ইংল্যান্ডে ছিলেন, কিন্তু প্রতিদিনই তো উনি মিটিং করেছেন। সো এটা খুব বেশি নতুন কোনো কিছু না ওনার জন্য, যে দলের নতুন হাল ধরার যে বিষয় সেটা না, উনি তো অলরেডি হাল ধরেছিলেন ওখানে, এবং দলকে তো প্রতিদিন দিক নির্দেশনা দিয়েছেন। বড় মিটিংগুলো যখন এখানে হয়েছে উনি ওখান থেকেই বক্তব্য দিয়েছেন। এখন বরং উনি দেশে আসার ফলে যে এখনকার যে সিচুয়েশন, সেটা বরং উনি, আর ওনার জন্য এটা নতুন কিছু না আরেকটা সেন্সে, তার কারণ উনি যতদিন দেশে ছিলেন উনি তো একেবারে তৃণমূল লেভেলে কাজ করার সুযোগ ওনার হয়েছে, এবং বগুড়া থেকেও উনি কাজ করেছেন এক সময় যখন শুরু করেছেন ওনার পলিটিক্যাল যে অগ্রযাত্রা। তারপরে একটা নির্দিষ্ট সময় তো দল ক্ষমতায় ছিল, তখনও তো ওনার ওই অভিজ্ঞতা, উনি হয়তো কোনো ফর্মাল পজিশনে ছিলেন না, কিন্তু দলের জন্যই তো কাজ করেছেন সবসময়। ইংল্যান্ডে থাকা যেটা, সেটা হলো যে শুধু বাংলাদেশের বাইরে থাকা, কিন্তু ওনার কার্যক্রম ওখানেও অ্যাক্টিভ ছিলেন। এখানে আসার পরে যেটা হয়েছে যে এখানে আবার নতুন করে একটা যাত্রা শুরু হলো, সেটা তো একটা স্ট্রাকচারাল কারণে, যেখানে উনি ভোটার হয়েছেন বা প্রচারণা চালাচ্ছেন, এটার ফলে তো বরং ওনার দলের ভিতরে যে অনেক সময় ছোটোখাটো যেসব মতবিরোধ বা এক ধরনের কম্পিটিশন তো দলের ভিতরেও থাকে, গণতন্ত্রে এটা স্বাভাবিক, সেইগুলো আমি মনে করি যে জনাব তারেক রহমান আসার ফলে ওইটা অনেকটা কমে যাবে। উনি আসার ফলে বরং এই দলের যে ঐক্যবদ্ধ হয়ে যে কাজ করার যে বিষয়টা, সেটা বরং এগিয়ে যাবে। খুব একটা বড় চ্যালেঞ্জ হওয়ার কথা না, বরং উনি আসার ফলে এই দলের নির্বাচন কেন্দ্রিক বা এই দলকে ঐক্যবদ্ধ করে সামনে নিয়ে যাওয়ার যে অগ্রযাত্রা, সেটা বরং আরও বেগবান হবে, সেটা আমার তাই মনে হয়।
জনাব জলিল, আপনাকে একই প্রশ্নই করব। তার আগে ছোট্ট করে আমি একটু বলে নিই যে আজ কিন্তু এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি একটি বক্তব্য দিয়েছেন। আমি যদি কোট করে পড়ি ওনার বক্তব্য, তিনি বলেছেন যারা দেশের টাকা বিদেশে পাচার করেছিল তারা বিভিন্ন অফিসে গিয়ে সেজদা দেয়া শুরু করেছে। তারেক রহমান যেভাবে শোডাউন দিচ্ছেন এগুলো নিয়ে ইলেকশন কমিশন চুপ রয়েছে। এবং তিনি আরও বলছেন প্রশাসন বিএনপির দিকে ঢলে পড়েছে। নাসিরুদ্দিন পাটোয়ারি আরও বললেন প্রশাসনের এমন আচরণ হাসিনার সময় দেখা যেত, এমন আচরণ আরেকটি ফ্যাসিজমের দিকে যাচ্ছে। এবং তিনি একই সাথে যুক্ত করেছেন যে এনএসআই প্রধানের সাক্ষাৎ সরাসরি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করে। এই যে আজকে একটি ভিন্ন মতের যেই বক্তব্য এনসিপির পক্ষ থেকে দেয়া হলো, এটা নিয়ে আপনার এটার উত্তরটা পরে দেই, আগে জি অবশ্যই আগে চ্যালেঞ্জিং যেটা যে চ্যালেঞ্জের কথা বলছেন সেটা উনি যথার্থই বলছেন যে জনাব তারেক রহমানের, আমাদের নেতা জনাব তারেক রহমানের রাজনৈতিক জার্নিটা কিন্তু দীর্ঘদিন আগেই শুরু হয়েছে। আমি 91 সালে আমাকে দিয়ে উদাহরণ দিই, আমি 91 সালে বিএনপির প্রার্থী ছিলাম, 96 সালেও ছিলাম। সেই সময় ম্যাডামকে জনাব তারেক রহমান সাহেব রাজনীতিতে সরাসরি না থাকলেও নির্বাচন পরিচালনা এবং ইয়েতে খুব সক্রিয়ভাবে উনি অংশগ্রহণ করেছিলেন। আমি তো তখন ম্যাডামের বিশেষ সহকারী হিসাবেও কাজ করছি, দায়িত্ব পালন করছি। আমি দেখেছি যে উনি খুব বিচক্ষণতার সাথে তখনও কিন্তু আপনার এই নির্বাচন পরিচালনা এবং বিভিন্ন ইয়েতে উনি খুব ইয়েভাবে কাজ করেছেন নেপথ্যে থেকে। তার আগেও যদি ধরেন যে আমরা তো এরশাদ বিরোধী আন্দোলন করেছি, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। জনাব তারেক রহমান সাহেব তখন দৃশ্যপটে না থাকলেও উনি কিন্তু সব কিছু খোঁজ খবর রাখতেন, যে কি হচ্ছে না হচ্ছে, যে মনিটর করার একটা ব্যাপার আছে না, এবং এটা খুব বিচক্ষণতার সাথে উনি তখন করেছিলেন। তো পরবর্তীতে উনি মানে দলের সিদ্ধান্তে ওনার স্কন্ধে দলের যুগ্ম মহাসচিব বা সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব ওনার স্কন্ধে অর্পিত হলো। সেই সময় খেয়াল করবেন যে বিএনপির তৃণমূলকে সংগঠিত করার জন্য উনি উল্কার মতো আপনার গ্রাম বাংলার পথে প্রান্তরে ঘুরে বেরিয়েছিলেন, এবং তৃণমূলকে উনি যে নজিরবিহীনভাবে সংগঠিত করেছিলেন ওই সময়, যার এই ফলশ্রুতিতে এই যে ১/১১ পরে বিএনপিকে এত চেষ্টা করা হয়েছে বিভক্ত করার বা বিএনপিকে ধ্বংস করার, এটা করা সম্ভব হয়নি। ম্যাডাম এবং জিয়াউর রহমানের তো এই বিএনপি গড়ে এই তোলা, যে তৃণমূলকে যিনি মানে একত্র করেছিলেন, এখনো কি সেটার প্রতিফলন এটা আমরা অবশ্যই এই যে আপনার ওনাকে যখন মানে চিকিৎসার জন্য বা বিদেশে যেতে হলো দেশ ছেড়ে, এবং ফ্যাসিস্ট হাসিনা সব পথকে যখন রুদ্ধ করে দিলেন ফিরে আসার, তখন উনি মানে প্রতিটা দিন, যেটা উনি বলেছেন, প্রতিটা দিন উনি আপনার বিএনপিকে সংগঠিত করার কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তারপরে যখন ম্যাডামকে কারাগারে পাঠানো হলো, ওনার উপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব হলো, এবং এটা এই দায়িত্ব পালন করতে গিয়ে আমরা তার মধ্যে দেখেছি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি, আমরা তার শহীদ জিয়ার প্রতিচ্ছবি, আমরা তার মধ্যে দেখেছি ম্যাডামের প্রতিচ্ছবি। তিনি এত সুন্দরভাবে সকল স্তরকে সমন্বয় করে বিএনপিকে ঐক্যবদ্ধ রাখলেন। শেখ হাসিনা ফ্যাসিস্ট কিন্তু বিএনপিকে ধ্বংস করার, বিভক্ত করার, ভেঙে দেওয়ার হেন চেষ্টা নাই যেটা করেনি। কিন্তু উনার বিচক্ষণ নেতৃত্ব বা দৃঢ় নেতৃত্ব, এই কারণে বিএনপির মানে বিন্দুমাত্র ক্ষতি করতে পারেনি। বিএনপির অনেক নেতাকর্মীকে অনেক নির্যাতন করেছে, এবং ম্যাডামের উপর নির্যাতন করেছে, ওনার পরিবারের উপর নির্যাতন করেছে, বিএনপির অনেক নেতাকর্মীকে গুম করেছে, খুন করেছে, কিন্তু বিএনপিকে দল হিসাবে ভাঙতেও পারেনি, বিএনপিকে দল হিসাবে মানে দমিয়ে দিতেও পারেনি। এই যে দেশের বাইরে থেকে নেতৃত্ব দেয়া, এখন দেশে এসে মাঠ পর্যায়ে, এটার মধ্যে কি
এটার মনে মধ্যে হয় না যে একটি এটার বড় মধ্যে মাঠ চ্যালেঞ্জ পর্যায়ে যদি ধরেন, আমি অত বিশদ আলোচনায় গেলাম না, কারণ আপনি সময় দিতে পারবেন না। যদি আপনি দেখেন যে ওনার দেশে প্রত্যাবর্তনের দিনটা থেকেই যদি আপনি দেখেন এখন পর্যন্ত, আজ 25শে ডিসেম্বর, হ্যাঁ, আজ অব্দি পর্যন্ত এত জুলুম হলো ওনার উপরে, ফেসিবাদী সরকার, এত নির্যাতন হলো ওনার পরিবারে। উনি সুস্থ মাকে রেখে গেলেন, ভাই রেখে গেলেন, উনি এসে দেখতে পেলেন না। মাকে পেলেন হয়তো, কিন্তু পেলেন কি শেষ অবস্থায় পেলেন। উনার আদরের ছোট ভাই, কত আদরের ছিল আমরা চোখে দেখেছি, সেই ছোট ভাইয়ের জানাজায় পর্যন্ত উনি অংশ নিতে পারলেন না। তো উনার মধ্যে যে কষ্ট, এই কষ্ট কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা সবাই অংশ নিয়েছিলাম, উনার কষ্টটা কিন্তু আমাদের চেয়ে হাজার গুণ বেশি। এরপরও আপনি দেখেন উনি অনেকেই তো বলেন যে 50 লক্ষ লোকের সমাবেশ হয়েছিল সেদিন, ওই যে 300 ফিটে। সেই সমাবেশে যখন উনি অ্যাড্রেস করলেন, প্রতিহিংসার একটি শব্দ নাই। উনি ঐক্যের ডাক দিলেন। সেই ঐক্যটা কিসের? সেই ঐক্যটা হলো একটা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার উনি রেখেছেন একটা প্রতিপাদ্য, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। স্লোগানটা দিলেন সবার আগে বাংলাদেশ, অর্থাৎ স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং একটি রক্ষা এবং একটি গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কোনো আপোষ নাই। এই ইয়াতে উনি একটা ঐক্যের আহ্বান জানাবেন। তার মানে আমরা ধরে উনি নিতেই ছিলেন পারি উনি ঐক্যের যেহেতু আর একটা কথা উনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, নিশ্চয়ই শুনেছেন। জি জি sure. তো উনার কিন্তু ভীষণ আছে, আই হ্যাভ এ প্ল্যান মানে ওনার আছে। এবং আপনারা এগুলো, আপনারা তো মিডিয়া সাংবাদিকতা জগতের আছেন, আপনারা অনেক বেশি আমাদের চেয়ে বিশ্লেষণ করেন যে উনি কতজন নারী, কতজন পুরুষ, ওই জনসভায় কিন্তু উনি বলেছিলেন কতজন যুবক, কতজন বেকার, একটা পরিসংখ্যান দিয়েছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য যেটা আমাকে খুব দাগ কেটেছে, যে এই দেশে প্রতিবন্ধী কতজন আছে সেই হিসাবটাও উনি জানেন, সেই হিসাবটাও দিয়েছেন। তাহলে উনি যে বলেছে যে আই হ্যাভ এ প্ল্যান, তার মানে এই প্রতিবন্ধী যে অল্প সংখ্যক আছে তাদেরও বাংলাদেশের একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে তাদেরও কিভাবে কাজে লাগানো যায়, হ্যাঁ, এই চিন্তা। তার মানে তিনি একটা ভিশনারি লিডার। এবং তার মানে আমরা মনে করি যে এই চ্যালেঞ্জটা উনি নিতে সক্ষম। একটা ভিশনারি লিডারের সামনে অনেক চ্যালেঞ্জ থাকবে, কিন্তু একটা ভিশনারি লিডার সব চ্যালেঞ্জকে অতিক্রম করে লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে, এটাই হচ্ছে বাস্তবতা। ডেফিনেটলি আমি দ্বিতীয় প্রশ্ন যেটি রেখেছিলাম যে আজ যেই তর্ক বিতর্কটা এসেছে, জি, যে ওনারা বলছেন যেটা আগের ফ্যাসিজমের প্র্যাকটিস, এই ব্যাপারে আপনার সব কথা, মানে সব কথা আমি অত মনোযোগ দিয়ে শুনিও না, ধরতেও চাই না। সে অনেক সময় অনেক কথা বলে ফেলে। তো এনএসআই যেটা চিফ গেছিল, আপনারা জানেন যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় অস্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। ফ্যাসিস্ট হাসিনা বিদায় নিয়েছে, কিন্তু এই ষড়যন্ত্র অব্যাহত আছে জাতীয় এবং আন্তর্জাতিক মহল থেকে, এবং এটার প্রমাণ আমরা মাঝে মাঝেই পাচ্ছি। তো এটা কি আপনার মনে হয় যে নতুন ফ্যাসিস্টের আগমন, নাকি পুরনো জিনিসটাই এখনো আছে? ফ্যাসিস্টের তৎপরতা প্রচ্ছন্নভাবে ইয়াভাবে আছে, না হলে শহীদ ওসমান হাদিকে যে ইয়ে করে একটা পরিস্থিতির সৃষ্টি করার, এটা তো আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। এটা একটা আন্তর্জাতিক এবং তাদের দোসর যারা এখানে আছে তাদেরই একটা ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। এরকম আরো অনেক রকম প্ল্যান থাকতে পারে সামনে। তো জাতীয় এনএসআই হচ্ছে জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা আমাদের, তাই না? ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, জাতীয় গোয়েন্দা সংস্থা, জাতীয় আর কি। তো জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে
যদি সেখানকার সেই সেই সংস্থার প্রধান যদি মনে করে যে বাংলাদেশের একজন যে কোনো একজন বা দুইজন তিনজন ইম্পর্ট্যান্ট রাজনৈতিক মানে নেতার সঙ্গে আলোচনা করা দরকার, ইনফর্ম করা দরকার, এটা করতেই পারে। এটা তো আমি দোষের কিছু দেখি না। এবং এটা যদি কোনো গোপন বৈঠক হতো তাহলে এই প্রশ্নগুলা আনার অবকাশ ছিল। এটা গোপনও করেনি, হয়তো উনি অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন বা মনে করেছেন, সেটা সেটা করতেই পারে। এটাতে আমি তো কোনো মানে প্রোটোকল ভেঙেছে বা করেছে এটা আমি মনে করি না। আচ্ছা, এনসিপি এবং থেকে কালকে যদি ওই নাসিরউদ্দিন পাটোয়ারির সাথেও মনে করেন উনি যে তার সঙ্গেও কথা বলা দরকার, যাওয়া দরকার, কিছু ব্যাপারে ইনফর্ম করা দরকার, এতে আমি মানে মাইন্ড করব না। আমি মনে করবো যে এটা জাতীয় স্বার্থেই এই বৈঠকগুলি হচ্ছে। আরেকটি বক্তব্য উঠে এসেছে যে হাসনাত আব্দুল্লাহ বলছেন দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতিত বিএনপি ক্রমেই জুলাই আন্দোলনের বিরোধীদের কাছে হাইজ্যাক হয়ে যাচ্ছে। এইটা কি আসলেও কি বলছে? দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতিত বিএনপি নিজেই এখন জুলাই আন্দোলনের বিরোধীদের কাছে হাইজ্যাক হয়ে যাচ্ছে। এখনো এদের বয়স, আমাদেরও একসময় বয়স কম ছিল, তো তখন আমরাও এরকম অনেক কিছু মনে হতো, আমাদের হতো, বা সময়ের বিবর্তনে অভিজ্ঞতার আলোকে পরে চিন্তা ভাবনার পরিবর্তন ঘটবে, এদেরও ঘটবে, সামনে ঘটবে আর কি, সামনে ঘটবে। নির্বাচনকে ঘিরে আরো কিছু বিষয় আছে, যেমন গতকাল মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিন ছিল। আজ থেকে আপিল শুরু হয়েছে, যেটি 9 জানুয়ারি পর্যন্ত চলবে। আমরা জানি এই নির্বাচনের এই প্রার্থিতা যাচাই বাছাইয়ে যে আপিলটি শুরু হলো, এখানে কিন্তু বিভিন্ন দল থেকে অভিযোগ আছে যে বিএনপি প্রার্থীদের ব্যাপারে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন নমনীয় ছিল এবং একই রকম ত্রুটির কারণে জামাত বিএনপি দুজনই যখন বৈধতা অবৈধতা নিয়ে প্রশ্ন উঠছে, বিএনপিকে বৈধতা দেয়া হচ্ছে কিন্তু জামাত প্রার্থী বৈধতা পাচ্ছেন না। এই যে একই রকম ভুল কিন্তু দুপক্ষ বা কয়েকটা পক্ষের ব্যাপারে ভিন্ন রকমের ফলাফল, এখানে কি আপনি মানে মানে পক্ষপাতিত্ব হচ্ছে কিনা? হ্যাঁ, যেমন কুড়িগ্রামের একজন জামায়াত প্রার্থী দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, আবার একই সাথে কুমিল্লার যিনি বিএনপি প্রার্থী তার দ্বৈত নাগরিকত্ব নিয়ে বৈধতা দিয়েছেন। আজকে একটা আপনি এখানে আসার আগে একটা বক্তব্য শুনলাম, নির্বাচন কমিশনের সচিবের একটা বক্তব্য শুনলাম আর কি, যে ওই আজ থেকে তো অ্যাপিল করার শুরু হয়েছে, আজকের থেকে শুরু, এবং এটা 9 জানুয়ারি পর্যন্ত চলবে। তো এই প্রসঙ্গে উনি একটা বক্তব্য আজকে দেখলাম, মানে শুনলাম টেলিভিশনে, কোন টেলিভিশনে যেন শুনলাম, যে বাতিল যাদের হয়েছে তারাও করতে পারবে, আপিল করতে পারবে, এবং মানে ত্রুটি বিচ্যুতির পরেও যদি মনে হয় যে কারো মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারাও আপিল করতে পারবে, তার বিরুদ্ধেও আপিল করতে পারবে। তো যদি এই সুযোগটা থাকে তাহলে এটা তো যাচাই বাছাই হবে, হবে। হলে কেউ যদি পক্ষপাতিত্ব করে থাকে তার আইনানুগ শাস্তি হবে, কোনো প্রিজাইডিং অফিসার যদি এটা করে থাকে তার শাস্তি হবে। কারণ এই 15 বছর পরে বাংলাদেশের মানুষ প্রকৃত একটা নির্বাচনের সুযোগ পেয়েছে, ভোটাধিকারের সুযোগ পেয়েছে। এইটাকে কোনোভাবেই বিএনপি চায় না যে এটাকে কোনোভাবেই এই সুযোগ নষ্ট হোক এবং চক্রান্তকারীরা এই ক্ষেত্রে সফল হোক। বিএনপি একটা ফ্রি ফেয়ার, এবং আমাদের নেতা তারেক রহমান একেবারে লন্ডনে থাকা অবস্থায় বক্তব্য বলেছেন যে নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারই আসবে আমরা সেই সরকারকে স্বাগত জানাব। যদি বাংলাদেশের মানুষ বিএনপির ঘাড়ে দায়িত্ব দেয়, বিএনপি এই দায়িত্ব পালন করবে। অন্য কোনো দলকে যদি দায়িত্ব দেয়, বিএনপি সহযোগিতা করবে। এক্ষেত্রে কথা খুব পরিষ্কার। তো কাজে আমি মনে করি যে যারা এই বক্তব্যগুলো দিচ্ছেন তারা একটা নতুন করে নির্বাচনকে বিতর্কিত করার জন্য এবং একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই বক্তব্যগুলো দিচ্ছেন কি না এটা ভেবে দেখা দরকার। তবে আমি সবাইকে দায়িত্বশীল, কারণ নির্বাচনটা জাতির জন্য খুব প্রয়োজন এখন, আমি সবাইকে দায়িত্বশীল কথাবার্তা এবং দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আহ্বান জানাবো। জনাব তৈয়ব, আমি যদি আপনার কাছে একই প্রশ্ন নিয়ে একটু আসি, প্রসঙ্গ একই, যে অভিযোগ করছেন যে এখনই যদি এমন পক্ষপাতিত্ব হয়
নির্বাচনের আগেই, তাহলে নির্বাচনটা কি প্রশ্নবিদ্ধ হবে বা নির্বাচনের পরে কি হবে? দেখুন, আমরা গত 16-17 বছরও আমরা নির্বাচন দেখেছি এবং সেখানে নির্বাচন কমিশনের প্রধান বা তাদের যে নির্বাচন কমিশনের সদস্য যারা, তাদের ভূমিকা দেখেছি বা নির্বাচন কিভাবে হয়েছে ওটা আমরা পুরোটাই জানি। এখন একটা নির্বাচন কমিশন করা হয়েছে, এখানে যারা দায়িত্বে আছেন তারা কিভাবে আচরণ করছে দেশবাসী তো দেখছে যে তারা কি পক্ষপাতিত্ব করছে কিনা। এখন নির্বাচন কমিশন যেটা উনি বললেন একটু আগে, যে আমরা কতটা বছর ধরে আমরা অপেক্ষা করছি যে একটা সুন্দর ইলেকশন যাতে হয়, যেটার মাধ্যমে বাংলাদেশ তার গণতন্ত্রের পথে আবার ফেরত আসবে। আমরা দেখেছি যে 1990 সাল থেকে 2010, আমরা যদি এই সময়টা মাথায় রাখি, এই সময় কিন্তু বাংলাদেশের আজকের যে উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন বা যে গ্রোথ সেটা কিন্তু ওই সময়টাতেই সূচনাটা হয়েছে এবং ওই যে গতি তৈরি হয়েছে আমাদের অর্থনীতিতে, ওটাই কিন্তু 2010-এর পর থেকে আজকে পর্যন্ত ওইটারই যে বেনিফিট, সেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নেতৃত্ব যারা দেশ ওই সময় শাসন করেছেন, তারপর দেখা যাচ্ছে যে একটা দল ক্ষমতায় ছিল, তারা একটা ভালো ইলেকশনের মাধ্যমে বিরোধী দলে যাচ্ছে, অন্য একটা দল আসছে। এই যে গণতন্ত্রের যে চর্চা, সেটা কিন্তু আমার একটা সুন্দর ইলেকশনের মাধ্যমে সম্ভব। তো সেটা এই যে আজকে যে নির্বাচন কমিশন যেটা করা হয়েছে, তাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক, তারা এমন একটা ইলেকশন করবেন। এবং আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস উনিও বলেছেন যে উনি এমন একটা ইলেকশন করতে চান যেটার মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রের উত্তরণ হবে এবং এই ইলেকশনের কথা মানুষ অনেকদিন মনে রাখবেন। উনি কিন্তু বারবার এটা বলেছেন। তা আমরা চাইবো যে সেইটা যেন নির্বাচন কমিশনের যারা দায়িত্বে আছে তাদের আচার আচরণেও যেন সেটা প্রতিফলিত হয়। আর যেটা জলিল ভাই অলরেডি বলেছেন যে এখানে যারা দায়িত্ব পালন করবে তাদের এখানে তো দায় আছে। তারা যদি কোনো ধরনের গণতন্ত্র বা আমাদের যে কনস্টিটিউশন বা ওনাদের যে পবিত্র দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা যদি সঠিকভাবে পালন না করে কারোর প্রতি যদি কোনো পক্ষপাতিত্ব করে, সেটার জন্য ওনাদেরকে কৈফিয়ত দিতে হবে এবং সেটার জন্যে ওনাদের মানে ওনাদের এটা কনসিকোয়েন্স আছে, তাদেরকে এটার জন্যে সাফার করতে হবে। তো আমরা আশা করি যে নির্বাচন কমিশন বা তার কোনো সদস্য বা এর সাথে জড়িত যারা আছেন কর্মকর্তা কর্মচারী, তারা এমন কোনো আচরণ করবেন না যেটা দিয়ে এই যে একটা সুন্দর ইলেকশন হওয়ার পথে তারা বরং সহায়ক হবেন, প্রতিবন্ধকতা যেন সৃষ্টি না করে। গুম নিয়ে একটু আলোচনা করব আমরা, কারণ আজই কিন্তু গুম কমিশনের একটি প্রতিবেদন জমা দিয়েছে চিফ অ্যাডভাইজারের কাছে। আমি যদি একটু কোট আনকোট করি, যেখানে র্যাব, পুলিশ, ডিজিএফআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নাম উঠে এসেছে। মোট অভিযোগের প্রায় 23% পুলিশের বিরুদ্ধে, 25% র্যাবের বিরুদ্ধে, ডিটেনশন সেল পেয়েছে প্রায় 40টি এবং রাষ্ট্রের প্রায় সকল আইনশৃঙ্খলা রক্ষা নিয়োজিত সংস্থার বিরুদ্ধে গুমের অভিযোগ আছে। এই যে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা নিয়োজিত বাহিনীর একজন সরকারের আদেশে গুম করে ফেলা, মানে এটা কিভাবে সম্ভব? এটা কি হয়? আমি যদি জলিল সাহেবের কাছে আসি, কেন শুনবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? কেন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যখন এরকম একটা বিষয়কে তদারকি করা হয় অথবা নির্দেশ দেওয়া হয়, তখন তো অন্যদের ইনভলভ হওয়া উচিত ছিল না, যদিও, কারণ এটা তো রাষ্ট্রের নির্দেশ না, এটা রাষ্ট্রের নির্দেশ না। তো যারা এগুলোর সাথে, এটা তো মানে বিশ্ব মানবতা বিরোধী। আপনি একবার ভাবুন তো, কি লোমহর্ষক যে আপনার ডেড বডিটা তার পরিবার পাচ্ছে না, তার বাবা বেঁচে আছে কিনা তার সন্তান জানে না, তার স্বামী বেঁচে আছে কিনা তার স্ত্রী জানে না। ইলিয়াস আলীর কথা ভাবুন, ইয়ার কথা ভাবুন, কি বলে চৌধুরী আলমের কথা ভাবুন, আমাদের সুমন, এরকম অসংখ্য। তো এটা মানে কোনো মানবিক মানুষ এটা তো কোনোভাবেই সহ্য করার মতো এটা না।
এবং এটা বিশ্ব মানবতার বিরুদ্ধে। তো মানবতাকে সমুন্নত রাখতে হলে আমি মনে করি যে যারা অপরাধী তাদের বিচার করতে হবে, এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে যারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে তাদেরও মানে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, বিচার হতে হবে। খুব সিম্পল। আর ওই যেটা আপনি বললেন যে রাষ্ট্রের সংস্থার সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি হোক না কেন, সে যত পাওয়ারফুল হোক না কেন, তার যেই পদবি থাক না কেন, ভবিষ্যতে নজির স্থাপন করার জন্য এরকম নজির যাতে থাকে যে অন্যায় কোনো আদেশ দিলে সেটা রাষ্ট্রের কোনো অঙ্গ পালন করবে না, অঙ্গ প্রতিষ্ঠান পালন করবে না, এই নজির স্থাপনের জন্য হলেও আপনার সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এটা আমি দাবি জানাচ্ছি, এবং এই দাবিটা বাংলাদেশ আপামর মানুষের। আমি যদি জনাব তৈয়বের কাছে আসি, যে জনাব জলিল বললেন যে দাবি জানাচ্ছেন, এখনো কিন্তু আমরা জানি একটি সংখ্যা মানুষ এখনো গুম আছে। এই ব্যাপারে কিন্তু অনেকে অলরেডি গ্রেপ্তার হয়েছে, যাদের প্রক্রিয়াধীন আদালতে বিচার যাদের প্রক্রিয়াধীন। আপনার কি মনে হয় যে মানে আদৌ তাদেরকে ফিরে পাওয়া যাবে, বা এই ন্যাক্কারজনক ঘটনার আসলে শেষ কোথায়? যেটা হলো যে সরকার একটা কাজ তো অন্তত করেছে, যে গুম কমিশনটা হয়েছে, এবং এক সময় তো যখন পত্রপত্রিকা বলতো যে গুম হয়েছে, নিখোঁজ হয়েছে, সমস্ত পত্রপত্রিকা আমরা দেখেছি, এবং যেসব পরিবারের মানুষরা হারিয়ে গেছে, গুম হয়েছে, তাদের পরিবার কিন্তু প্রেস ক্লাবে এসে তাদের কান্না আমরা দেখেছি, সন্তানের, তার স্ত্রীদের এই কান্না আমরা কিন্তু দেখেছি, এবং তখন রাষ্ট্রীয় পর্যায় থেকে এটাকে অস্বীকার করা হয়েছে। এখন অ্যাটলিস্ট এই 24 জুলাইয়ের এই যে পট পরিবর্তন, সেটার পরে অন্তত আমরা গুম কমিশনটা হয়েছে এবং গুম কমিশন রিপোর্টও দিয়েছে, সেই রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পাচ্ছি যে রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভও আদেশ দিয়েছেন গুম করার, নিখোঁজ করার, সেখান থেকেই আসতো। এবং আমরা দেখেছি প্রতিরক্ষা উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী, যাদের কাজ হলো একটা দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করা, সেখান থেকে নির্দেশ দেওয়া হচ্ছে যে যে মানুষগুলো তাদের যে ক্ষমতা বা তাদের যে রাজত্ব, সেটার জন্য যারা থ্রেট মনে করেছেন, তাদেরকে ওনারা এই রাষ্ট্রীয় যেসব সংস্থা, সেটা মিলিটারি, র্যাব, পুলিশ থেকে শুরু করে সমস্ত এনএসআই, ডিজিএফআই, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হয়েছে এই মানুষগুলোর মুখ বন্ধ করা। এবং যারা একটু প্রতিবাদ করেছে, যাদের মনে করেছে যে তাদের সমালোচনা করছে, ওইটুকু ধৈর্যও তাদের ছিল না, এবং রাষ্ট্রীয় এইসব সংস্থা ব্যবহার করে তাদেরকে গুম করা হয়েছে, নিখোঁজ করা হয়েছে। যেটা জলিল ভাই বললেন সেটা হলো যে বিশেষ করে অনেক পরিবার একেবারে ধ্বংস হয়ে গেছে। তার কারণ হলো যে পরিবারের একজন ব্যক্তি, একজন স্বামী যদি চলে যায়, 10 বছর তার কোনো দেখা নেই, ওই পরিবারের স্ত্রী কী হবে, ওর পরিবারের সন্তানদের কী হবে। এবং মানুষ অনেকে বলেছে কিন্তু ওই সময় যখন তারা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে, ওনারা বলেছেন যে আপনারা শুধু আমার বাবার কবরটা দেখান, যে আমরা যেখানে আমরা জানবো যে এখানে উনি শুয়ে আছেন, ওনার জন্য একটু কবর জিয়ারত করবো। আমার তো ওইরকম একটা কিছু থাকতে হবে যে আমার বাবা ছিলেন, আমার ভাই ছিলেন, তারা এখন নেই, ঠিক আছে, নেই, কিন্তু শেষ ঠিকানাটা তো একটা কিছু থাকবে যেখানে যে আমি কবর জিয়ারত করবো, বা আমি আমার ওনার জন্য দোয়াটুকু করবো। সেই দুঃখ কষ্ট কিন্তু আছে। এবং আমরা পুরো সময়টা দেখেছি, যেটা রিপোর্টে উঠে এসেছে, আপনিও বলেছেন, সেটা হলো যে বলেশ্বর নদীতে সব থেকে বেশি লাশ ফেলে দেওয়া হয়েছে, এবং বুড়িগঙ্গাতে হয়েছে, মুন্সিগঞ্জে হয়েছে, সারা দেশের নদীগুলোতে মানুষের লাশ ফেলে দেওয়া হয়েছে। এবং সেখানে কিন্তু এই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের মাধ্যমেই করানো হয়েছে। তো আমার মনে হয় যে গুম কমিশন এই রিপোর্ট যখন দিয়েছে প্রধান উপদেষ্টাকে, উনি বলেছেন যে গুম কমিশনের যে রিপোর্টের যে প্রধান যে অবজারভেশন, সেগুলো যেন সাধারণ মানুষের সাথে শেয়ার করা হয়, তারা জানুক যে কি পরিমাণ পৈশাচিক আক্রমণ করা হয়েছে বা পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে যারা চলে গেছে তাদের। আর গুম কমিশন তো জাস্ট শুরু করেছে, এটা তো এত সহজে এত অল্প সময়ে
এই বিচার করা সম্ভব না। আর এই গুম এবং নিখোঁজের সাথে যারা জড়িত বা যারা এটার জন্য দায়ী, তাদের একটা বড় অংশ দেশে নেই, দেশ থেকেই পালিয়ে গেছে। এখন সেটার জন্য তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র বা আমাদের এই মানে আমাদের সাথে যাদের কূটনৈতিক সম্পর্ক আছে সেই সব দেশের সহযোগিতা তো আমাদের লাগবে, যে যারা গুম এবং খুনের সাথে জড়িত এবং তারা তাদের দেশে গণতন্ত্র চর্চা করে, সেই দেশগুলোও তো আমাদের কোঅপারেট করবে যে এখান থেকে গুম খুন এগুলোর সাথে জড়িত ব্যক্তিরা দেশ ছেড়ে চলে গেছে, তাদের ফেরত আনার জন্য সরকার বারবার আহ্বান জানাচ্ছে। তো এর সাথে জড়িত অন্য দেশে যারা গেছে এখান থেকে জড়িত ব্যক্তিরা, তাদেরকে তো ফেরত আনার একটা ব্যবস্থা করতে হবে এবং সেখানে প্রতিবেশী দেশ এবং অন্য দেশে যেখানে এই গুমের সাথে জড়িত ব্যক্তিরা চলে গেছেন, পালিয়ে গেছেন, সেখান থেকেও তো আমাদের সহযোগিতা লাগবে যাতে তাদেরকে দেশে এনে বিচার করা যায়। আর অলরেডি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এটা তো একটা বিচারাধীন একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে। বাট এটার মাধ্যমে যেটা হলো সেটা হলো যে এই অন্যায়, অত্যাচার, খুন, গুম, নিখোঁজ এইসব করে আসলে পার পাওয়া যাবে না। কোনো না কোনো সময় এইগুলোর সাথে, এই অন্যায় কাজের সাথে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে এবং সেটার মাধ্যমে তারা যে অন্যায় করেছে সেটা শাস্তি হবে। মিস্টার জলিল, যেমনটি মিস্টার তৈয়ব বলছিলেন যে অন্যায়, অত্যাচার, গুম খুন আসলে এটা মেনে নেওয়া যাবে না বা দৃষ্টান্তমূলক শাস্তি। এই যে ওসমান হাদির মৃত্যুর যে বিষয়টি, আমরা কিন্তু এখনো কোনো দৃষ্টান্তমূলক শাস্তি তো দূরের কথা, এখনো যে মূল হোতা তাকে কিন্তু গ্রেফতারের, এই বিষয়টা নিয়ে কি আপনার মনে হয় যে তাহলে কি মানে আমরা আবার আগের পথেই হাঁটছি বা অন্তর্বর্তী সরকার ব্যর্থ ওই জিনিসে আমরা কি? না, এটা তো খুব দুর্ভাগ্যজনক যে হত্যাকারীরা আপনার পালিয়ে যেতে সক্ষম হলো কিভাবে। এটা তো আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা আমি বলবই, সরকারের ব্যর্থতা বলবই। তো এবং এই ব্যর্থতাগুলি মানে করতে না পারলে, আপনার কি বলবো, এটাকে সমাধান না করতে পারলে, সক্ষমতা মানে ব্যর্থতার জায়গায় সক্ষমতা অর্জন করতে না পারলে, তাহলে কিন্তু এগুলো ঠেকানো যাবে না, বাড়তেই থাকবে। তো আমি আশা করব যে আজকে দেখলাম পত্রিকায়ও দেখলাম, আপনাদের টেলিভিশনেও বোধহয় দেখলাম যে ওসমান হাদির ব্যাপারে বোধহয় চার্জশিট খুব শীঘ্র দেওয়া হবে। তো বিচার, যেটা আমার কথা হলো যে বিচার, ন্যায় বিচারটাকে নিশ্চিত করতে হবে। সমাজকে যদি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই এবং আমরা যদি একটা ভালো মানে বসবাসযোগ্য সমাজ, মানুষের জন্য বসবাসযোগ্য সমাজ, এইটাকে যদি গড়ে তুলতে চাই এবং বাংলাদেশটাকে যদি বসবাসযোগ্য আমরা করতে চাই, তাহলে সকল অন্যায়ের অবিচার, সেগুলার বিচার নিশ্চিত করতে হবে সমাজে। এবং ন্যায় বিচারেই নিশ্চিত করতে পারে একটা ন্যায়সঙ্গত সমাজ ব্যবস্থা। ডেফিনেটলি। ডক্টর তৈয়ব, এই ব্যাপারে কি আপনি কিছু বলবেন যে ওসমান হাদির যেই মৃত্যুর বিষয়টি, তার শাস্তির বিষয়টি যদি নিশ্চিত করে কি দৃষ্টান্তমূলক একটি দৃষ্টি স্থাপন করতে পারতো না অন্তর্বর্তী সরকার, আপনার মনে হয়? আমরা তো দেখছি যে সরকারও তার জায়গা থেকে চেষ্টা করছে এবং সরকার তো অলরেডি বলেছে যে তারা 1 মাসের মধ্যে এটার একটা চার্জশিট দেবে। এখন সরকার, এটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা একটা রাজনৈতিক সরকারের মতো না। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা কাজ করছে, আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন বাহিনীর সদস্য যারা, সেখানেও তো তাদের দায় দায়িত্ব আছে। আমাদের দেখতে হবে যে আপনি দেখেন যে সারা দেশে এক ধরনের অস্থিরতা আছে, এক আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পত্রপত্রিকার অফিসে আগুন দেয়া, তারপরে মানুষজনকে হত্যা করে পুড়িয়ে দেয়া, এরকম অনেক ঘটনা কিন্তু আমরা দেখছি। মব জাস্টিস যেটা, এবং খুবই বেড়েছে আমরা দেখেছি, বিশেষ করে এই জুলাই আন্দোলনের পরে। তো সেইগুলো, এটা তো সরকারের ধরেন উইলিংনেস একটা ব্যাপার আছে, একজন উপদেষ্টা জায়গা থেকে উনি বলতে পারেন, কিন্তু এই একটা অর্ডার যে ক্যারি আউট যারা করে, সেখান থেকে কি ওই সঠিক সহযোগিতা পাচ্ছে কিনা। এবং বিশেষ করে সবথেকে বড় ফোর্স যেটা, এই যে অন্যায়কারীদের ধরে আনা বা খুঁজে বের করা, সেখানে বড় ফোর্স হলো পুলিশ। এবং আমরা দেখেছি যে পুলিশ 3টা কারণে, আমার যে বিশ্লেষণ, 3টা কারণে তার যে
দায়িত্ব সেটা পালন সঠিকভাবে হচ্ছে না। একটা হলো যে জুলাই আন্দোলনে শহীদদের মানে হত্যা করার তাদের রোল আছে, এক ধরনের মোরাল যেটা মনোবলটা নিচে নেমে গেছে, যে যদি কিছু করে আবার ব্যাকল্যাশের শিকার হয় কিনা। পুলিশ নিজে নিজে নিরাপত্তা নিয়ে চিন্তিত, এক। দুই হলো যে ওয়েট করছে যে একটা রাজনৈতিক সরকার ক্ষমতা আসলে তারা অ্যাক্ট করা শুরু করবে, তার কারণ এখন কোন দিকে কি যায় বুঝতে পারছে না। তো ওইটা একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে তার মধ্যে। আর 3 নম্বর হলো যে পুলিশ ফোর্সের একটা বড় অংশ শেখ হাসিনার সময় নিয়োগ করা হয়েছে, 1,20,000। তাদের বড় অংশ তো রয়ে গেছে। তাদের এখনো লয়্যালটি কিন্তু আগের রেজিমের প্রতি থাকতে পারে। তো ফলে আমরা শুধু সরকারকে ব্লেম দিয়ে আমার মনে হয় যে আমরা মানে খুব সুবিচার হবে না। ওর সাথে যারা সরকারের জায়গা থেকে তো স্পষ্টভাবে বলেছে যে তারা ওসমান হাদির বিচার করতে চায়, তাদের কিন্তু উইলিংনেস যেটা সেটা আছে, আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় কাজে কর্মে আছে। কিন্তু এটাকে বাস্তবায়ন করার যে ফোর্সগুলো সেগুলো কি সঠিকভাবে কাজ করতে পারছে কিনা সেটা আমি মনে করি যারা দায়িত্বে আছে তাদের দেখার ব্যাপার আছে। এবং এই জায়গাটা যদি ফোকাস করে তাহলে আমার মনে হয় যে আমরা যেতে পারবো যে ওসমান হাদির হত্যাকারী কারা বা কিভাবে দেশ থেকে পালিয়ে গেল। ইভেন দেখেন দেশ থেকে পালিয়ে যাওয়ার যে কথা বলছে সেটারও কিন্তু আমরা ভিন্ন মত দেখতে পাচ্ছি। এখানে যখন পুলিশের লোকজন বলছে যে ইন্ডিয়াতে পালিয়ে গেছে, ইন্ডিয়া থেকে আবার ওরা বলছে যে না আমাদের কোনো রিপোর্ট নেই। ডেফিনেটলি আমরা চাই আসলে যে কোনো কিছুরই বিচার হোক। আমার সময় একেবারে শেষের দিকে। শেখ হাসিনা এই ফেসিবাদ মানে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আমার আলোচকদের, আপনাদের অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা সকলেই আসলে চাই গুম খুনের রাজনীতি থেকে বের হয়ে আসতে এবং একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার যেন দেশের হাল ধরেন। ভালো থাকবেন সবাই, যেখান থেকেই দেখছেন সংলাপ প্রতিদিন, এনটিভির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।